কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, আসসালামু আলাইকুম অডিয়েন্স, সবাই ভালো আছেন আশা করি। রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করবো, এটা একটা গ্রামের কাহিনী। জি, শুরু করি রাসেল। এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। বিনয় ও ইউনিভার্সিটিতে পড়ে এখন, বাট এই কাহিনীটা তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনী। আচ্ছা। তো বিনয় কিছুটা ডানপিটে টাইপের ছিল, বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য। তো এরকম একটা সময় একদিন বাসায় সন্ধ্যার সময় তার বাবার কাছে নালিশ আসে তার সম্পর্কে, সে কিছু দস্যুপনা আর কি যেটা করে দস্যুটার কারণে, এবং বাসায় নালিশের সাথে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব বকাঝকা এমনকি মারধরও করে। আচ্ছা। তো বকাঝকাটা তার নিত্যদিনের সঙ্গী ছিল, মারধরটা খুব কমই খেয়েছে। ওই দিনেরটা যখন হয় তখন সে খুব খুব কষ্ট পায়, এবং অ্যাকচুয়ালি মানে যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না আর কি, দোষী ছিল না আর কি। তো সে বাসা থেকে বেরিয়ে যায় রাগ করে, এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, সে এদিক সেদিক একটু কাটায়, বন্ধুদের সাথে গল্প করে কাটায়, দুঃখের কথা বলে কাটায়, চায়ের দোকানে বসে থাকে। তো তারপরে তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না, কন্ট্যাক্ট করছে না। তো এখানে তার মনটা আরো খারাপ হয়, এবং সে একসময় তার মোবাইল ছিল তখন, মোবাইল এখনো আছে, মানে সে সময় মোবাইল কমিউনিকেশনটা আর কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকতো। তো যাই হোক, তো সে মোবাইলটা বন্ধ করে দেয়, মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে, মানে নদীর পাড় আছে, ওখানে একটা নদী আছে, নদীর কাছে চলে যায়, যে ওখানে বসে থাকে। তো তখন রাত মনে করেন 10টা-11টা এরকম বাজছে, এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে। তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি, যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম, সেখানে রাত 10টা-11টা বেশ গভীর রাত। তো রাত বাড়ছে, ছোটখাটো মশার কামড় খাচ্ছে, এবং আপনার আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে। তো একবার মনে হলো যে বাসায় চলে যাই, মানে কষ্ট করে বসে থাকার কি আছে। তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ তার দানা বাঁধে যে কেন এরকম হবে, কেউ যোগাযোগ করছে না। যাক, নানা রকম মানসিক কষ্টে সে বসেই থাকে, ডিসিশন নেয় যে সে যাবে না বাসায়। তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয়, তখন সে আপনার ওখান থেকে হেঁটে একটু সামনের দিকে যায়, যে দেখে যে একটা গাছের মতো গুড়ি আছে, ওই গাছের গুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে তার একটা তন্দ্রা ভাব হয়, ঘুমিয়ে পড়ে প্রায়। এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে ডাকছে। তো ওর নাম ধরে ডাকে না, মানে লাইক এই এই এভাবে ডাকছে আর। তো হঠাৎ করে চোখ মেলে তাকায় দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে। তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না, যেটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলা খুব একটা ঠিক মতো ভিজিবল হচ্ছে না, একটা অবয়ব অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে এটা মানুষ, কারণ কোনো আলো নেই আশেপাশে, আদার দেন লাইক আকাশের যে হালকা আলো, আপনার ওই প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে, লাইক হয়তো দূরে জোনাকি তুলছে, এরকম কিছু আলোতে, চাঁদের হালকা আলোতে সে মানে দেখছে মানুষটাকে, অবয়ব আছে। বলছে যে এখানে কি করেন? ও বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে? তো বলতেছে যে আমি এখানেই লোক, আপনি এখানে কি করতেছেন? এটা আমার এলাকা, এখানে বসে আছেন কি ব্যাপার রাতের বেলা? তো বলতেছে যে আমি এখানে আছি, তো আপনার সমস্যাটা কি? আমি আমার বাসা থেকে আসছি। বাসা কোথায়? বলছে এই তো বেশ খানিকটা দূরেই আছে। তো বলে কি মন খারাপ? তো বলতেছে যে হ্যাঁ, আমার মনটা একটু খারাপ আছে। তাহলে চলেন, আসেন সামনে যাই, আপনার মন ভালো করি, গল্প করবো। তো বলে চলেন। ওই লোকটা ওকে ডেকে নিয়ে যেতে থাকে সামনে। তো ওই লোকটার পিছু পিছু যায় নদীর পাড় দিয়ে, মানে একটা আপনার মানে ভেজা রাস্তা আর কি, খুব একটা শুকনো না। আচ্ছা। ওখান থেকে হেঁটে হেঁটে সে যায়। তো লোকটা ওর সাথে কথা বলতেছে, মন খারাপ কেন হয়েছে আপনার? বলে যে এরকম বাসায় আমাকে বকা দিছে, এই সেই হ্যান ভাই, অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ হয়েছে, এটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই? এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে, আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ, আপনার জন্য মন খারাপ হয় না। আমার মনটা নরম,
বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন, বলেন আপনার মন কেন খারাপ। তো বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল, সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল, সে ব্রিটিশদের সাথে মিলেমিশে আমার পরিবারকে তুলে নিয়ে যায়। আমার পরিবারের সাথে অনেক মাঝে মাঝে বিহেভ করে, নিষ্ঠুরতা করে, এবং এই নিষ্ঠুরতার জন্য তাদের মৃত্যু হয়। তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব, এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, আগের এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনাকে কে বলছে যে এখানে এত কিছু ঘটে না, এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছে আপনাকে আমি, মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। আপনি পুরানো ঘটনা বলতেছেন, আপনি তো দেখতে মনে হচ্ছে একটা ইয়াং মানুষ। না আমি ইয়াং মানুষ। তখন বলতেছে শুনেন, আপনি আরো শুনেন। তারপর কি, আমার পরিবারের সাথে এরকম করে, এবং একসময় আমি এটার প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে আসে, এনে ওই যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় বেঁধে রাখে, এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই, যে এই জিনিসগুলো নালিশ করি আরো মানুষের কাছে, এবং আমাকে একসময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট, মানে আমার গলা কেটে ফেলে। এটা সে ও থতমত হয়ে যায় যে গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে, আপনি কি বলেন, আপনি সুস্থ মানুষ দ্বারা আছেন। বলে আমি যে আছি এটা আপনি কে বলছে, আমি কি আছি আপনার মনে হয়? আমি কিন্তু আমার একটা অংশ আছে, আপনি কিন্তু আমাকে দেখতেছেন যেটা, যে আমি কিন্তু সেই মানুষটা না, বাসায় চলে যান। ও একটু থতমত ভয় পায়, বেশ ভয় তার মধ্যে স্বাভাবিক দানা বেঁধে ওঠে, কিন্তু তারপরও মনে করে একটা জলজন্ত মানুষ দাঁড়া দাঁড়িয়ে এগুলো বলতেছে, যদিও মানুষটাকে সে দেখতে পাচ্ছে না, মানে একটা অবয়বের মতো বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়া আছে, চেহারাটা দেখা যাচ্ছে। তো বলে ভাই আপনি ফাইজলামি করতেছেন, আমার এসব ফাইজলামি শোনার সময় নেই, আপনি থাকেন। বলে আপনি বাসায় চলে যান, আপনার বাপ মা অনেক চিন্তা করতেছে আপনাকে নিয়ে, তারা কিন্তু আপনার মা জেগে আছে, বসে আছে আপনার জন্য, আপনি যান। তো ঘুরে হাঁটা দেয়। আচ্ছা, হাঁটতে থাকে আর মনে মনে চিন্তা করে যে কি একটা ফাজিল লোক কি সব বললো। ও পিছনে তাকায় দেখে লোকটা নাই। আচ্ছা, তো ও যখন হেঁটে যাচ্ছে যেতে যেতে তখন মোটামুটি আরো শিওর তো বেশ দূরে এসে পড়ছে। তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ছিল, সিগারেট খাবে আর কি। তো পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই জ্বালায়। তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা, একটা ম্যাচের কাঠিতেই বেশ বাতাস, চমৎকার তো ব্যাপারটা, বেশ আলোকিত হয়। তো করে কি বলে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে, তখন সে তাকায় দেখে, আবার জ্বালায়, তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে, ওর পায়ে যে একটা স্যান্ডেলের মতো ছিল সেটা ছাপ আছে, তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে। সে পায়ের ছাপটা পুরো উল্টায়, মানে সোজা না, মানে একই পেসে গেছে ওইদিকে, কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে। এটা দেখে ওর প্রচন্ড মানে গা শিরশির করে ওঠে, ভয় লাগে, কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পায়ে দিয়ে। এবং সে তখন মানে খুব করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, মানে ওর ধর্ম অনুযায়ী যে দোয়া আছে পড়তে পড়তে হেঁটে যেতে থাকে। হেঁটে যেতে গাছের পাশে যখন আসে তো ছেদ করে ওঠে বুকটা, মনে করে যে এখানেই তো ঘটনাটা ঘটছে বা এই ধরনের কিছু বলছে। তো যখন আরো সামনে চলে যায়, পিছন থেকে ও ডাক শুনে, লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান, কোনো চিন্তা নেই। হেঁটে হেঁটে ও চলে আসে, বাসায় এসে ঠিকই দেখে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আছে ওর জন্য। আচ্ছা, তো যে ঢুকে ঢুকে বলে যে আমি কই গেছিলি, মা তো খুব টেনশন এসে, তোমার বাবা রাগ করলে যেতে হয় না এসে। তো মাকে সে এক সময় মানে খেতে বসে খুলে বলে যেরকম এরকম দেখছে। তার মা বলে যে এটা তো অনেকেই জানে, যারা পুরান তোর বাবাকে বললো জানে যে এখানে এরকম ইরে মেরে ফেলছিল, একটা লোকের কাহিনী বলে যে ওইখানে মেরে ফেলছিল, এখানে এরকম হয়। এবং ওই যে কুঠি ছিল, যে একটা ব্রিটিশদের কুঠি ছিল, সেই কুঠির ওখানেও অনেক ভয়ঙ্কর জায়গা আছে, ওই জায়গাতে কেন গেছিস রাত্রেবেলা, অনেক ওকে বকাঝকা করে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আমরা আমার দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমাকে পাঠিয়েছে হচ্ছে মৌলভীবাজার থেকে শাহান নামে ভাই। আমি আগেও তার ঘটনা একবার শেয়ার করেছিলাম, তো তিনি বলেছিলেন যে তিনি ঘটনা দেবেন, এবং এইবার তিনি দিয়েছেন তার নানার বাড়ির এক ঘটনা। আচ্ছা, তার নানার বাড়িতে তার মামার সাথে ঘটনা। তো আমাকে যখন যেভাবে তিনি বললেন আর কি, যে তার মামার বাড়ি নানার বাড়ি আর কি মৌলভীবাজারেই আর কি। তো সেখানে ঘটনা শুরুর আগে আমি একটি
ছোট করে স্টার্টিংটা দিতে যাচ্ছি এভাবে যে ওইখানে একটা মেয়ে 2015-তে সুইসাইড করে। আচ্ছা। তো মেয়েটা যে সুইসাইড করে একটা পেয়ারা গাছের সাথে ঝুলে সুইসাইড করে। তো সেদিন ভোরবেলা তার মা যখন ওয়াশরুমের জন্য যাচ্ছিল তখন ওই ঘর থেকে বের হয়ে গাছের মধ্যে নিজের মেয়েকে এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, নিজের চোখে দেখেন সেটা। তো হঠাৎ এরকম করে মেয়ে সুইসাইড করবে, দৌড়ে গিয়ে ঝাপটে, তখন এত কিছু মনে ছিল না, জোরে যে ঝাপটে ধরে মেয়েটাকে ধরে কান্নাকাটি শুরু করে। তো মার এরকম প্রলাপ এবং চিৎকারে তার বাবাও ঘুম থেকে উঠে দৌড়ে কাছে আসে এবং বাবাও ভেঙে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে মেয়ের ডেড বডি ধরে। কিন্তু তখন তারা নামাতে পারছিল না, ডেড বডিটা গাছ থেকে নামাতে পারছিল না। তো লোকজন তাদের চিৎকারে এবং কান্নাকাটি শুনে চলে আসে কাছে এবং পুরো বাড়ি জমে যায়। আশেপাশের অনেক মানুষ ওই জায়গায় জমে যায় যে ডেড বডিটা কি, ডেড বডিটা দেখার জন্য। রাসেল ভাই 8টার দিকে পুলিশ আসে, পুলিশ এসে ডেড বডি নেয় এবং পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম করার পরে ওনারা পুলিশ বলে যে কেস ফাইল করতে, এবং কেসটি তারা ফাইল করে, কিন্তু কোনো প্রুফ তারা খুঁজে পায়নি, দিতেও পারে না, এবং কেস ফাইলটি পরে কেসটা পরে 1 বছর পর বন্ধ করে দিতে হয়। আমি আপনাকে একটু আগের কথাই বলে ফেললাম। তো বাই দিস টাইম তাদের বাসায় প্রথম 2-3 দিন কোনো প্রবলেম হয়নি। মেয়েটার বাসার কথা বলছিলাম। তো মেয়েটার মা তো এমনিতেই পাগল, প্রায় কিছুক্ষণ পরপর খালি মেয়ের কথা মনে পড়ে, আর মেয়েটার কোনো ভাই বোন ছিল না, তো একটা মাত্রই মেয়ে ছিল, ওই পরিবারে একটাই মাত্র মেয়ে। তো হঠাৎ কোনো কারণে কোনো কথা না জানিয়ে না বুঝে, মানে এমন হতে পারে সুইসাইড করার কিছু রিজন থাকতে পারে না, আশেপাশের প্রাসঙ্গিক কিছু রিজন, যেমন পছন্দের কেউ থাকতে পারে, অথবা বিয়ে দিয়ে দিচ্ছে, বা বিয়ে হয়ে গেছে, অথবা ঝগড়া লেগেছে বাসায় কারোর সাথে, এরকম কোনো রিজনই ছিল না সুইসাইড করবার জন্য। আচ্ছা। এবং এটা নিয়ে পুলিশ কোনো তদন্ত করে কোনো কিছু বের করতে পারে নাই। তো চতুর্থ দিন যেটা বলছিলাম, 2 থেকে 3 দিন, মানে 2-3 দিনের পরে যখন মানে মিলাদ হয় বাসাতে, মিলাদের পরে আত্মীয় স্বজনরা কিছু আছে কিছু চলে যায়। চতুর্থ দিনের দিন রাতের বেলা 8টা-9টার দিকে ওই মেয়েটার মা জানালা দিয়ে মেয়েটাকে উঠোনে হাঁটতে দেখে। আচ্ছা। তো আমি রাসেল ভাই মেয়েটার নাম জানি না, ওকে বলে নাই নামটা। তো দৌড়ে যে দরজা খুলে চিৎকার দিয়ে তার মেয়েটার নাম নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে যে উঠোনে লেগে যাচ্ছিল, তখন ঘরের লোকজন সময় মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আটকিয়েছে, যেও না তুমি, আসলে আমাদের মেয়ে মারা গেছে, ভালো করে বোঝানোর চেষ্টা করেছে। তো কোনোভাবে ঘরে আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ আর আটকে রাখবে, সে বারবার কান্না করেছে। পরে একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে যায়। আচ্ছা। এই ঘটনাটা রাসেল ভাই ঘটতে থাকে আরো 2-3 দিন। প্রায় সময় মেয়েটার মা রাত্রবেলা এই জানালা দিয়ে দেখতো যে জায়গায় মেয়েটাকে গোসল করানো হয়েছে সে জায়গায় বসে মেয়েটা খাচ্ছে, অথবা আশেপাশে ঘুরছে। বারবারই এরকম ভাবে আনতে যায়, ঘরে নিয়ে আসবো, কিন্তু তার হাজবেন্ড তাকে আটকে রাখে। তো এইটা রাসেল ভাই ঘর থেকে পাড়া মহল্লায় চলে যায়। লোকজন সবাই জানতে থাকে যে এই বাসায় এরকম হচ্ছে, মাটা বারবার নাকি বিলাপ পারতে পারতে মেয়েটার দিকে চলে যাচ্ছে, মেয়েটাকে নাকি উঠোনে দেখা যায়। সর্বপ্রথম এলাকার একটা লোক দেখে একটা গাছের মধ্যে একটা লাশ ঝুলছে, কাছে যাওয়ার পর দেখে লাশটা ভ্যানিশ হয়ে যায়। এরকম এলাকার লোকজন একজন থেকে শুরু করে মারতে থাকে। কেউ সন্ধ্যার পরে গেলে যখন ব্যাক করে ঘরের থেকে ঘরের ব্যাক করার দিকে আসে, ঘরে ব্যাক করে, ওই সময় কোনো না কোনো গাছে, এলাকার কোনো না কোনো গাছে কেউ না কেউ এরকম লাশ দেখতে পায়। দূর থেকে ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে, কাছে যাওয়ার পর লাশটা থাকে না। তখন সবাই এলাকার লোকজন ওই দেখা যায় যে দল বেঁধে বেঁধে বাজার যায়, আবার দল বেঁধে বেঁধে বাজার থেকে আসে। তারপরও রাসেল ভাই মানে বাড়ির এমন কোন জায়গা মিস নাই যেখানে লোকজন ওই লাশটা দেখে নেয় ঝুলন্ত। আচ্ছা। ওইটা ওই এলাকায় খুবই ফেমাস, অনেকেই দেখেছে, স্টিল নাও দেখে। কিন্তু কথা হচ্ছে আগে যেরকম মানে প্রতিনিয়ত দেখতো, এখন ওরকম দেখে না। তো বছরে 1-2 বার কেউ না কেউ দেখে রাসেল ভাই। আচ্ছা। তো এইটার সাথে আমি এখন যে কানেকশনের কথা বলছিলাম, যে মামার কথা, নানার বাড়িতে যে মামা, শাহান সাহেবের মামার কথা বলবো, তার মামার রাসেল ভাই একটু খারাপ অভ্যাস ছিল। অভ্যাসটা খারাপ বলতে কি, উনি তাস খেলতেন। আচ্ছা। অলমোস্ট জুয়াই খেলতেন বাজারে যে। তো প্রতিদিনই বাজারে যেতেন। তো রাসেল ভাই এই ধরনের মানুষগুলো একটু ডিফারেন্ট হয় না, মানে একটু সাহসী হয়, বা একটু মানে একটু অ্যারোগেন্ট হয়, একটু ঝগড়াটে টাইপের হয় আর কি। তো তার মামা আর কি মানে বদমেজাজি, এক্স্যাক্টলি। আসেও রাত করে, মানে ওই এলাকায় আসেও রাত করে। আর ওনারা মানে উনি এমন ভাবে ফ্রেন্ডদের মধ্যে পরিচিত যে রাতে 1-2টা হাঁটলে তার কোনো সমস্যা হয় না। আচ্ছা। তো
তো সেদিন রাসেল ভাই তার মামা, এটা হচ্ছে 2015 দিকেই, ওই যে বলেছিলাম 1 বছরের কেসটা নড়ছে, ওই 1 বছরের মাঝখানের দিকের ঘটনা। এটা কিন্তু ওই নানার বাড়ির পাশের ঘটনা। তো আশেপাশে কিন্তু একটু পাহাড়ি এলাকা, একটু গাছগাছালি বেশি এবং পাহাড়ি এলাকা, উঁচু নিচু এলাকা। তো তিনি, তার মামা আর কি ঘর থেকে বেরিয়ে গেছে, মাঝ রাস্তায় পকেটে হাত দিয়ে দেখে, আরে ইয়া তো আনে নাই, টর্চ আনে নাই। এখন পকেটের মধ্যে রাসেল ভাই ছোট্ট একটা লাইটার ছিল, তো সেই লাইটারের নিচে একটা লাইট ছিল, যে সাদা লাইট গুলো এখন লাইটারে যে পাওয়া যায়, সেই লাইট গুলা সে মানে দেখে সে চিন্তা করলো যে না এইটা দিয়ে হয়ে যাবে, রাস্তা তো চিনে, এতদিন ধরে আসে এখানে, কোনো সমস্যা নাই, চলে যাবে, ওটা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো রাতের বেলা সে রাসেল ভাই তাস খেলে ফ্রেন্ডের সাথে, তো রাত 1টা-1.5টা বেজে যায় আর কি। তো একটা সময় বলে না বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারপর ওয়াইফও প্রেগনেন্ট। তো যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট, তার বলে যে না আমাকে যেতে হবে। অনেক জোরাজুরি করার পরে সে ওখান থেকে বলে যে না এখন বেরিয়ে যাও। তো সে বেরিয়ে যায়, একাই বেরিয়ে যায়। নর্মালি অনেক সময় ফ্রেন্ডরা থাকে, কেউ একা তো কখনো একা থাকতো, কিন্তু আসলে ভাই উনি কখনো প্রত্যক্ষ করবে এরকম কিছু সেটা সে কখনো চিন্তা করে নাই। তো বাজার থেকে ঘরের উদ্দেশ্যে গেল, মানে রাস্তার মাঝখানে ওনাদের বাজার থেকে ওনাদের ঘর যেতে 3-4টা কবরস্থান পড়েছে। একটা কবরস্থান ওনাদের ঘরের ঠিক বরাবর, কিন্তু আরেকটা কবরস্থান তাদের পারবেলিক। তো প্রথম মানে যেতে যে প্রথম কবরস্থানটা পার হওয়ার সময় রাসেল ভাই প্রায় অনেকগুলা শিয়ালের ডাক শুনতে পায়, এবং শিয়ালের ডাকগুলা দূর থেকে না, মনে হচ্ছে যে কাছ থেকে ডাকছে শিয়ালগুলা, কিন্তু এত ঝাঁকে ঝাঁকে শিয়াল কিন্তু উনি দেখতে পাচ্ছিল না। শিয়াল ওখানে ওই এলাকাতে এমনিতেই অহরহ দেখা যায়, এখনো দেখা যায়, অহরহ দেখা যায়। তো এতগুলা শিয়াল একসাথে ডাকছে, ওনার কাছে একটু অবাক লাগে। তো উনি মনে করেন নর্মালি তো ওই প্রথম কবরস্থানটা ক্রস করে দ্বিতীয় কবরস্থানের দিকে যায়। তো দ্বিতীয় কবরস্থানের দিকে যাবার পর আপনার কবরস্থানটা ক্রস করবে এমন সময় সে শুনতে থাকে আশেপাশ থেকে ভেসে আসে অনেক কান্নার শব্দ। তো ওনারা তো গ্রামের মানুষ, মানে ওরা অ্যাজিউম করতে পারে যে কতজন কান্না করছে। আচ্ছা, বলে উনি ওনার ভাষ্য মতো যে 400-500 মানুষ কান্না করছে একসাথে, এবং কান্নাটা এতটাই কাছে, এতটাই কানের পাশে, বলছে যে একদম কাছেই হচ্ছে কান্নাগুলো। ওই কান্নার মাঝে কিছু হাসির শব্দ, খুব বিশ্রী হাসির শব্দ। তো সে ওই রাস্তাটাও ক্রস করে। তো তার কাছে খুব অবাক লাগতে থাকে, আমি কিছু ফেস করবো কিনা। তো তৃতীয় কবরস্থানের রাসেল ভাই, ওই কবরস্থানটা তাদের পারিবারিক কবরস্থান, যে শাহান সাহেবের কথা বললাম ওনার নানাদের কবরস্থান, সেই কবরস্থানের গেটের চাবিও তার কাছে আছে। তো তৃতীয় কবরস্থান ক্রস করবার পর তিনি যখন ঘরের তার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তিনি দেখলেন তিনি যদি যেই রাস্তা দিয়ে ঢুকবে তার ঘরের দিকে, এই রাস্তার মাথার মধ্যে সে স্টিফ হয়ে যায়, মাটির সাথে তার শরীর লেগে যায়। সে বলছে যে আমার সব শক্তি মনে হলো যে একটা জায়গায় স্টিফ হয়ে গেছে, আর আমার আত্মাটা বেরিয়ে গেছে শরীর থেকে, মানে নড়াচড়া করতে পারছে না, যে আমি আমার আঙ্গুল নাড়াতে পারছি না, কিছু না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি স্মেল নিতে পারছি, আমি আমার ঠোঁটটা পর্যন্ত নাড়াতে পারছি না। তার মানে সে জীবিত, এটা তেমনি বুঝতে পারছেন, সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র শরীর চলছে না। খুবই অদ্ভুত, মানে পাথর হয়ে গেছেন আর কি। ঠিক 5 মিনিটের মধ্যে তাদের বাড়ি থেকে একটা লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে, লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে, এবং মানুষগুলা আসতে মানে আসা যে শুরু করেছে, তাকে যখন ক্রস করে যাচ্ছে ওই মুহূর্তে সবার মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে ক্রস করে সে এইগুলো, এটা একদম স্পষ্ট শুনতে পেল, এবং শুনতে পাচ্ছে যে সবার মানে গ্রান পাচ্ছে, অনেক সুগন্ধি, মানে গন্ধ পাচ্ছে, এবং সবাই যে তার পাশ কেটে যাচ্ছে, মনে হচ্ছে তার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে, কেউ স্পর্শ করছে না, তাকে ভেদ করে চলে যাচ্ছে সব মানুষ যে যাচ্ছে। আসলে রাসেল ভাই ওই মুহূর্তে সে বলছে যে আমি এত সাহসী একজন মানুষ, আমি নিজের কাছে নিজে লজ্জায় পড়ে গেছি, আমি নিজে নড়তে পারছি না, কি হচ্ছে আমার সাথে। এবং মানুষ যে যাচ্ছে থামছে না, কন্টিনিউয়াস। একটা গ্যাপ যাওয়ার পরে আরেকটা লাশ বাড়ি থেকে বেরোনোর সময় ওইটার সাথেও মানুষ কন্টিনিউয়াসলি যাচ্ছে। বললো যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি মুভ করতে পারছি না। তো সব লাশ নিয়ে তাদের কবরস্থানের ভেতর ঢুকছে। তো তার কথা হলো, কবরস্থানে যদি কেউ লাশকে দাফন করতে যায়, তাহলে কবরস্থানে লাইট জ্বালানো থাকবে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে কবর খোলা থাকবে। আর আমার বাড়ি, সে মনের মধ্যে মানে হার্টবিটটা তার বেড়ে যায় যে বাড়ি থেকে কেউ মারা গেল নাকি, আমাকে কেউ একবার জানালো না।
আমি তো আমার সাথে তো মোবাইল ফোন আছেই। তো 2টা লাশ বেরিয়ে যাওয়ার পরে সর্বশেষ মানুষ যার পর তার বডিটা একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে গেল। একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে যাওয়ার পর সে বাড়ির দিকে রওনা। এখন যেটা হচ্ছে সেটা নর্মাল না, আর এটা এগুলি নর্মাল না। তো ঘরের দিকে দৌড়ে যেই একটা ইটের সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়। পড়ে যে সে তার ঘর বরাবর পাশে একটা গাছ আছে, এই গাছের মধ্যে সেই মেয়েটাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। যে মেয়েটাকে এলাকার লোকজন এলাকার লোকজন সেও জানতো, অনেকে দেখতে পাচ্ছে। সে দেখে ওই জায়গায় পড়ে যায়। তো তার ওয়াইফের কাছের ঘটনা, ওটা ওয়াইফ আপনার টিউবওয়েল থেকে উজু করতে, টিউবওয়েলের দিকে যাবে উজু করতে, ফজরের আজান। মানে এর পরের ঘটনাটুকু তার ওয়াইফের কাছ থেকে শোনা, ওয়াইফের কাছ থেকে শোনা। তাহলে রাসেল ভাই 1:30টার পর থেকে ফজর পর্যন্ত তাকে ওই জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তার ওয়াইফ যখন টিউবওয়েলের দিকে যাবে, তো আমি আগেই বলেছি তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন। তো তার ওয়াইফের কষ্ট হচ্ছিল, দরজা খুলে দেখে তার হাজবেন্ড পড়ে আছে এবং আশেপাশে মানুষদেরকে সাহায্যে তাকে ঘরে নিয়ে নর্মাল করার পরে সকালে যখন ঘুম ভাঙে, ঘুম থেকে ওঠার পর তিনি বললেন যে তার সাথে এই ঘটেছে এবং সে খুব অবাক এবং সে ওয়ান কাইন্ড অফ হাসির পাত্র হয়ে গেছিল সবার কাছে, যে তুইও শেষ পর্যন্ত দেখলি এরকম টাইপের। কিন্তু ওনার ভিতরের অবস্থা তো খালি উনিই জানেন যে তুমি 2টা লাশ বেরোতে দেখেছে এবং সেই মেয়েটা পাথর হয়ে যাওয়াটা, এবং ওই জায়গা পর্যন্ত নড়তে পারছে না। এবং এলাকার লোকজন জানে তো 1:30-2টা কোনো সমস্যা নেই ওর জন্য, কিন্তু ওই জায়গায় সেই রেগুলার ব্যাপার আর কি লাইফে। মানে ওর এই কথাটা শুনে সবাই একটু মানে মুচকে হাসি দেওয়ার মতো অবস্থা। ঠিক 1 মাস পর রাসেল ভাই যেটা উনি কানেক্ট করেছে, যে 1 মাস পর ওনার ওয়াইফের যখন ডেলিভারি হয়, ওখানে যে হসপিটাল ছিল, ওই যে আমরা সবুজ ছাতা হসপিটাল ছিল, সেখানে তার ওয়াইফের ডেলিভারিটা মিস হয়ে যায়। মানে মিস হয়ে যায় কি, একটা ভুলের কারণে ওয়াইফও মারা যায়, তার বাচ্চাটা মারা যায়। তখন সে জিনিসটা কানেক্ট করার চেষ্টা করে যে ওই যে 2টা লাশ বের হয়, একটা তার ওয়াইফের লাশ, একটা তার বাচ্চার লাশ। তো এখন রাসেল ভাই ওইটার সাথে সে কানেক্ট করার চেষ্টা করলো। পরে পরবর্তীতে রাসেল ভাই মানে সেটাই সে হয়তো এই খাটিয়া বের হতে এভাবেই বেরোতে দেখেছে আর কি তার বাড়ি থেকে। 1 মাস আগেই দেখে ফেলেছে আর কি। তো তার এটা আমার কাছে হৃদয় বিদারক লেগেছে, শেয়ার করি। আর উনি এখনো পর্যন্ত আছে এবং ফেসবুক হয়তো আমি এখানে ওপেনলি বলে দিই শাহান ভাইকে যে যদি সে পারে তাহলে ফেসবুকে একটা কমেন্ট করে দিতে। যেখানে আপনাদের সবার ছবি টবি আছে উনি আমার শুনছেন, অবশ্যই শুনছেন। থ্যাংক ইউ শাহান ভাই, থ্যাংক ইউ অনেক। এবং আলিফ, চমৎকার ঘটনাটার জন্য আমরা ওয়েট করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আফনান ভাই, এবং তিনি একটা চমৎকার ঘটনা নিয়ে আসছেন। আসলে পরিবেশটি খুব ভারী হয়ে এসছে, কিন্তু আজকে বিজয়ের দিন, আজকে আনন্দের দিন। আমরা আজকে একটা চমৎকার ঘটনা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভূমিকা। এবং এই ঘটনাটিকে আংটি নিয়ে, যখন আংটির ঘটনাটি আমি শুনছিলাম, তখন আমার মাথায় প্রথম যে ব্যাপারটা এসেছিল সেটি হচ্ছে যে আচ্ছা, এই আংটির ঘটনা তো এর আগেও শুনেছি, এটা আর এমন কি না, এটা এমনই একটি ঘটনা যে ঘটনাটি অন্য সব আংটিক ঘটনা থেকে একেবারে আলাদা। জোরে আমরা শুনি আফনান ভাইয়ের ঘটনা। শুরু করি আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। রাসেল ভাই, এর আগে আমি একাধিক প্রোগ্রামে এসেছিলাম, বিশেষ করে বিশেষ কিছু এপিসোড, বিশেষ করে ভূত এফএমের জন্মদিন, হ্যালোউইনের প্রোগ্রাম। তো আজকে 2013 সালের মধ্যে আজকেই প্রথম আমি এমন আজকে একটা প্রোগ্রামে আসলাম যে আজকে বিজয় দিবস, অলরেডি রাত 12টা বেজে গেছে। তো আজকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের শহীদ যারা হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত এবং যারা জীবিত আছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা শুরু করছি। আসল ভাই, ঘটনাটি এটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। আচ্ছা, যে এই ঘটনাটি শেয়ার করেছে সে রাজবাড়িতেই থাকে, আমার জেলা রাজবাড়িতে থাকে। তার মামার সঙ্গে ঘটে যায় ঘটনাটা আমি প্রথমে শুনে প্রথম দিকে বলতে চাই নাই, আমি প্রথমেই বলেছিলাম যে এরকম ঘটনা আমি শুনবো না। তারপরে যখন শেষ হয়েছে তখন মনে হয়েছে, আমার কাছেও মনে হয়েছে যে আসলে আমি এই টাইপের ঘটনা কখনো এর আগেও কখনো শুনিনি। আসলেই তাই, আসলে। তো আসল ভাই, এই ব্যক্তি এই ঘটনাটার ঘটার সময় ছিল মোটামুটি 75 সাল থেকে 80 সালের মধ্যে, এরকম একটা সময়। তো ওনার বাড়ি আলমডাঙ্গার একটা প্রত্যন্ত অঞ্চলে ছিলেন। তো উনি পেশায় ছিলেন একজন কসাই। আচ্ছা, কসাই এটা ওনার পেশা ছিল। উনি প্রতিদিন রাতের বেলা মানে ওনার দোকান বন্ধ করে রাতের বেলা ওনার যে সমস্ত আরো সহকর্মী আছে সবার সাথে একসাথে হাঁটা শুরু করতো। তো
তো ওনার বাড়িটা ছিল গ্রামের একদম শেষের দিকে, ওনার সাথে আরো যারা ছিল তার আগের থেকে চলে যেত, উনি শেষে হয়তো 0.5 কিলোমিটার হেঁটে ওনার বাড়িতে পৌঁছাতেন। তো রাস্তার দুধারে ওই সময় অনেক গাছগাছালি বা মানে জঙ্গল টঙ্গল ছিল আর কি। আর ওই সময় আসলে আর একটা সমস্যা ছিল, ওই সময় ওই অঞ্চলে ব্যাপক ডাকাতির মানে প্রবণতা ছিল। মানে মানুষ এই কারণে অনেকে রাতের বেলা একা একা চলতো না, ডাকাত ধরতে পারে। এবং রাতের বেলা যারা বাসায় যারা ঘুমাতো তারাও হাতের কাছে লাঠি সোটা রেখে দিত যে কখন ডাকাত আসে, এরকম আক্রমণ হয়, এরকম সবাই একটা আতঙ্কে থাকতো ওই সময় আর কি। তো আর খুন খারাপি ওই সময় ওই এলাকায় বেশ একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছিল। আচ্ছা। তো উনি যখন অন্যান্য দিনের মতো ওনার সহকর্মীদের বিদায় দিয়ে, ওনার দোকানে আরো যারা কর্মচারী ছিল তাদেরকে বিদায় দিয়ে, ওনার হাতে যে সমস্ত মানে গরু বা খাসি জবাই করার জন্য চাকু টাকু লাগে, তো এগুলো ওনার একটা ব্যাগে থাকে। তো ওটা নিয়ে উনি যখন ওনার বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার মনে হলো পাশের এই জঙ্গলের মধ্যে থেকে কেউ ওনার দিকে টর্চ মারছে, আর টর্চের আলো দিয়ে কোনো কিছু সংকেত দিচ্ছে। আচ্ছা। তো ওই সময় কিন্তু রাসেল ভাই যে যারা ডাকাত অনেক দূর থেকে অন্য ডাকাত গ্রুপদেরকে এরকম টর্চ মেরে মেরে সংকেত দিত। তো উনি ওটা দেখে মনে করলেন যে তাকে হয়তো ডাকাত দলের কেউ ভেবেছে, এই মনে করে মানে তাকে সংকেত দিচ্ছে। তো এখন উনি এই জিনিসটা চিন্তা করে একটু ভয় পেলেন এবং উনি তাড়াতাড়ি করে হাঁটা ধরলেন বাড়ির দিকে। আচ্ছা। তখন খেয়াল করলেন উনি যখন আরো এগিয়ে চলে গেছেন, একই রকম ভাবে মানে জঙ্গলের ভিতর থেকে ওই জায়গা থেকে আবার মানে ওই জায়গা বলতে উনি যখন এগিয়ে গেছেন অন্য একটা জায়গা থেকে মানে টর্চের ওরকম সংকেত দিচ্ছে। তো উনি বেশ অবাক হন যে আমি হেঁটে আসলাম এই জঙ্গলের মধ্যে, এত তাড়াতাড়ি এসে আমাকে আবার মানে টর্চের সংকেত দিচ্ছে, ব্যাপার কি? তখন মনে হলো যে যাই আমি ওনাদেরকে গিয়ে বলে আসি যে ভাই আপনি যাদেরকে খুঁজছেন আমি আসলে ওই লোক না, আমি ভিন্ন লোক, আমি ডাকাত টাকাত না, সেটাই আপনাদের দলের লোক আমি না। এই চিন্তা করে উনি মানে জঙ্গলের ভিতর নেমে গেছে যে যাই বলে আসি। তো রাসেল ভাই ওখানে গিয়ে কোনো লোককে খুঁজে পায় না, উনি ডাকাডাকি করে কোনো লোক খুঁজে পায় না। তখন উনি যখন ফিরে আসবে হঠাৎ উনি লক্ষ্য করে ওনার পায়ের কাছে একটা লাশ পড়ে আছে। এবং লাশটি একটি সদ্য বিবাহিতা একটা হিন্দু মেয়ের লাশ। তার শরীরে লাল বেনারসি শাড়ি ছিল, শরীরে গহনা ছিল। তো উনি চিন্তা করলেন যে সম্ভবত এই ডাকাতের দলরা এই মেয়েটাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তো উনি ওই চিন্তা করলেন যে যেহেতু আশেপাশে কোনো লোক নাই, তার শরীরে গহনা আছে, তো দেখি আমি একটু কয়েকটা খুলে নেওয়ার চেষ্টা করি। উনি লোভটা সংবরণ করতে পারলেন না। তো উনি প্রথম দিকে ওনার ওই মেয়ের গলা থেকে হার মানে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন জানি মনে হয় সেটা অনেক শক্ত, কিছুতেই পারে না। শরীরের বিভিন্ন অংশ থেকে উনি খুলে নেওয়ার চেষ্টা করলো, একটা অংশ থেকে উনি কোনো গহনা খুলে নিতে পারছিলেন না। তো উনি খুব বিরক্ত হন এবং খুব রাগ হন যে একটা কিছু নিতে পারলাম না। তার হাতে যেহেতু ওই মাংস কাটা ছুরি ছিল, উনি ওই একটা ছুরি বের করে ওই মেয়ের দুটো আঙ্গুলে দুটো আংটি ছিল, দুটো আঙ্গুলি উনি কেটে নেন। আচ্ছা। কেটে নেন এবং ওটা নিয়ে উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে উনি যে কাজটা করেছিল ভাই, ওই আংটিটা ওই আঙ্গুল থেকে খুলে রাতের বেলা ঘরে ঢোকার আগেই উনি ওনার ঘরের পাশে একটু গর্ত করে আঙ্গুল দুটো পুঁতে রাখেন এবং উনি ঘরে চলে যান। ঘরে যাওয়ার পর স্ত্রীকে দেখান যে এই দেখো আমি দুটো আংটি পেয়েছি। তখন স্ত্রী বলে তুমি এটা কিভাবে পেলে? তখন সব ঘটনা খুলে বলে স্ত্রীকে। তখন স্ত্রী বলে যে না, কাজটা আসলে ঠিক হয়নি, তোমার উচিত ছিল অন্যদেরকে ডেকে লাশটা দাফন কাফন, বা যেহেতু তুমি বুঝতে পেরেছো যে সে হিন্দু, তো অন্যদেরকে ডেকে এটার ব্যবস্থা করা, সৎকারের ব্যবস্থা করা। বলতে ঠিক আছে তাই, এত রাত এখন তো যেতে পারবো না, আমরা সবাই মিলে কালকে সকালে গিয়ে ওখান থেকে লাশটার সৎকারের ব্যবস্থা করব। তো রাসেল ভাই সকালে গিয়ে ওখানে কোনো লাশের অস্তিত্ব পাওয়া যায় না, এবং অনেককে জিজ্ঞেস করলেও বলে কেউ আমরা দেখি নাই, এই টাইপের কোনো ঘটনা এখানে ঘটেছে বা কোনো লাশ ছিল কারো কাছে আমরা শুনিও না, আশেপাশে যারা হেঁটে গেছে। তো উনি মনে করেছিল যে আসলে মনে হয় মনের ভুল, ওনার এটা মনের ভুল ছিল। তো কিন্তু আংটিটা কোত্থেকে আসলো? যদি মনের ভুলই থাকে তো উনি তো আংটিটা নিয়ে আসছে, সে আংটিটা আছে, খুব ভারী সোনার আংটি। তো উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি মানে, তারপর ওনার কাছে বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছে সব ভোজবাজির মতো মনে হচ্ছিল। উনি সত্যি বাড়িতে গিয়ে আবার ওই গর্তটা খোঁড়ে যেখানে উনি রাতের বেলা ওই আঙ্গুল দুটো রেখেছিলেন। উনি যখন রাসেল ভাই গর্তটা খোঁড়ার পরে দেখা গেল হ্যাঁ ঠিক আছে আঙ্গুল দুটো আছে ওখানে, কিন্তু রাসেল ভাই এটা কিন্তু মানুষের আঙ্গুল না। মনে হচ্ছিল মুরগি বা হিংস্র কোনো জানোয়ারের মানে নখের মাথাটা যেমন চোখা হয়, চিকন হয়, ঠিক এই টাইপের কোনো কিছুর আঙ্গুল দুটো পড়ে আছে। উনি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে যান, কি ব্যাপার, এটা তো মানুষের আঙ্গুল ছিল, এই টাইপের আঙ্গুল তো হওয়ার কথা না। তো তাড়াতাড়ি করে উনি ওটা আবার মাটি চাপা দেন
এবং এই বিষয়টা উনি ওনার স্ত্রীকে বলেন যে এটা নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই, এটা এখানেই আমরা চুপ হয়ে যাই, যে এইটা এইভাবে আমরা আঙ্গুল কেটে নিয়েছি, কাউকে কিছু বলার দরকার নেই। রাসেল ভাই আংটি দুটো উনি বিক্রি করেন, বেশ ভালো টাকা পান উনি। এরপর রাসেল ভাই প্রায় 10 থেকে 12 বছর কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু এই 12 বছর 10 থেকে 12 বছর মাথায় হঠাৎ একটা ঘটনা ঘটে। তখন ওনার ওই অতদিনে ওনার এলাকায় মানে রাস্তার পাশে একটা শ্মশান নির্মিত হয়, যেটা এখনো আছে, আমি শুনেছি, আমাকে যে বলেছে। তো শ্মশান নির্মিত হয়, উনি যখন রাতের বেলা আসছিলেন হঠাৎ ভিতর থেকে কয়েকজন লোক তাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে বলে যে ভাই একটু এদিকে আসেন, ওনার নাম ধরে ডাক দেয়। উনি বলছেন আমার তো পরিচিত, যেহেতু নাম ধরে ডেকেছে। তো ভিতরে গিয়ে দেখে যে 2-3 জন লোক বলে যে ভাই আমার তো এই যে এখানে একটা ডেড বডি আছে, তো আপনি একটু কাইন্ডলি দাঁড়াবেন, এখানে শিয়ালের উপদ্রব তো বেশি, তো আপনি একটু দাঁড়ান, আমরা একটা দ্রুত আমাদের একটা জিনিস ভুল করে রেখে এসেছি আমাদের বাড়িটা পাশেই, আমরা দ্রুত আসবো। উনি চিন্তা করলেন যে আর এমন কি কাজ, তাছাড়া উনি বেশ একটু সাহসী লোকই ছিলেন, এমনি দাঁড়িয়ে থাকি। তো উনি দাঁড়িয়ে আছেন, তো ওনার মানে মনে হচ্ছিল যে লাশটা সাদা কাপড় দিয়ে ওখানে রাখা আছে, তো ওই লাশটা ঠিক মানুষের মতো না, মনে হচ্ছে অনেক চিকন, মানে দেখে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে মানে ঠিক মানে বাঁশের মতো, মানে এত চিকন মানুষ কি হয়, উনি এই চিন্তা করছিল। তো হঠাৎ উনি দেখলেন লাশের ওই সাদা কাপড়ের এক পাশ দিয়ে লাশের হাতটা বের হয়ে এসেছে, এবং ওই হাতের দিকে তাকিয়ে দেখলেন রাসেল ভাই এই হাতটা মানুষের হাত না, প্রত্যেকটা আঙ্গুল মনে হচ্ছে এটা ওই মুরগির যে নখ যেরকম হয় ঠিক ওরকম আঙ্গুল। এবং এবং উনি দেখলেন ওই দুটো আঙ্গুলে দুটো আংটি পরা আছে। আচ্ছা, এইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, উনি বুঝলেন এখানে কোনো প্যারানরমাল বিষয়, মানে ঝামেলা আছে। তো উনি ওখান থেকে জোরে একটা দৌড় দেন তার বাড়ির দিকে। রাসেল ভাই বাড়ির দিকে দৌড় দেওয়ার সময় মানে ওনার বর্ণনা অনুযায়ী উনি বারবার শুনছিলেন ওনার পিছন থেকে, মানে একদম পিছন থেকে কেউ, ওই যেমন আমরা হিন্দুদের লাশ নিয়ে যাওয়ার সময় যখন শ্মশানে নিয়ে যায় তখন আমরা বলে যে মানে বলো হরি হরি বল, এই কথাগুলো কিন্তু ওরা বলতে থাকে। ওনার কাছে মনে হচ্ছিল ওনার পাশ থেকে কেউ বলছে বলো হরি হরি বল, এবং যত বলে উনি তত জোরে দৌড়ায়, আর মনে হচ্ছে ওনার একদম কানের কাছে সে কেউ বলছে যে বলো হরি হরি বল, এরকম বলছে। আচ্ছা, তো উনি বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যান রাসেল ভাই। পরের দিন সকালবেলা ওনার সাথে অদ্ভুত কিছু ব্যাপার করতে থাকে। ওনার হাতের নখগুলো মনে হচ্ছে আস্তে চোখা চিকন এবং লম্বা হয়ে যাচ্ছে, এবং ওনার মাথায় জট হওয়া শুরু হয়। আচ্ছা, এবং রাসেল ভাই ওনার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে থাকে। যেমন উনি মানে কিছু প্রাণীর মতো ডাকাডাকি করতেন। আচ্ছা, কখনো শিয়ালের মতো ডাকতেন, কখনো বিড়ালের মতো, কখনো কুকুরের মতো, কখনো মুরগির মতো ডাকতেন। আচ্ছা, তো এইটা যখন দেখলো সবাই গ্রামের লোকজন বলল যে ওনার তো বড় ধরনের জিনে ধরেছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো, ওনার স্ত্রীকে বললেন। এখন যেই মানে যাকেই নিয়ে আসা হোক না কেন, ওনার সামনে বসার সাথে সাথে ওই যে ওঝা বা যে হুজুরি আসুক ওনার সামনে বসার সাথে তো অজ্ঞান হয়ে পড়েছে, ওরা ঝাড়ফুঁকও করতে পারে না। এবং এমন একটা ভয়ঙ্কর অবস্থা যে শেষ পর্যন্ত ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো, যাতে উনি কোনো মতে ছুটতে না পারেন। শিকল দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ রাসেল ভাই প্রতি রাত্রে উনি ঘর থেকে বাইরে চলে যেতেন, এবং রাতের বেলা যখন লোকজন মানে রাস্তা দিয়ে হেঁটে যেত তখন লোকজন দেখতো কে যেন কোন একটা মানুষের মতো বড় বড় চুলওয়ালা 4 পায়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা, মানে আমরা যদি মানে ওই বিড়ালের মতো হাঁটি বা কুকুরের মতো হাঁটি যেরকম হয় এরকম হেঁটে যাচ্ছে, এবং কোনো মানুষকে ক্ষতি করতো না, কিন্তু মানুষের সামনে দিয়ে এরকম উনি হেঁটে যেত। কিন্তু যেই মানুষই ওই অবস্থা দেখতো ওনার সাংঘাতিক ভাবে ভয় পেয়ে সে মানে সেন্সলেস হয়ে যেত। তো গ্রামের লোকজন মানে বলল যে একে হয় মানে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে, নাহলে একে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। সে রাতের বেলা বাড়ি মানে ঘর থেকে বের হয়ে মানুষকে ভয় দেখায়। তো এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে গেল ওরা গ্রামে, এবং তার নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে রাতের বেলা এখন মানুষ বাসা থেকে বের হতে ভয় পায়, যে ওই পাগলটাকে যদি দেখি এই হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে দেখলে অজ্ঞান হয়ে যাবে ভয়ে। তার চেহারাটাও আসলে বিকৃত হয়ে গেছিল। আচ্ছা, তো এমত অবস্থায় ওনার স্ত্রী একজন ইমাম সাহেবের শরণাপন্ন হন যে কি করা যায় এই সমস্যাটা নিয়ে। তখন ইমাম সাহেব বলে যে আসলে ওনার যে সমস্যা এটা তো মানে খুব বড় মাপের কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়া ছাড়া এটা সমস্যার সমাধান করার কোনো উপায় নেই। তো উনি মানে কুষ্টিয়ার পোড়াদা নামক একটা জায়গা আছে, তো ওইখানে পোড়াদা থেকে ভেড়া মারার মাঝামাঝি একটা জায়গা আছে, এটার নাম আমার যতদূর মনে পড়ছে মিরপুর। হ্যাঁ,
না মিরপুর। তো মিরপুরে একটা মাদ্রাসা একটা হুজুরের সন্ধান দেন। আচ্ছা তো ওইখানে গিয়ে বলছে ওই হুজুরের কাছে খুব মানে ভালো করে বিষয়টা বুঝিয়ে বললে উনি যদি রাজি হন তাহলে এই সমস্যাটার সমাধান করা যেতে পারে। তো উনি সত্যি ওনার স্ত্রী ওই মিরপুরে গিয়ে ওই হুজুরের সাথে দেখা করেন। তো হুজুর সব শুনে বললেন যে আসলে এই সমস্যাটার সমাধান কোনো মতেই করা সম্ভব নয়, এটা আমাদের সমস্যার সমাধানের বাইরে। এই সমস্যা আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে তাহলে এই সমস্যাটা জিন ঘটিত এবং এটা জিনেরাই এটা সমাধান করতে পারবে। আচ্ছা এটা আমরা এটা সমাধান করতে পারবো না, কারণ এমন একটা প্রবলেম যে ওই জিনেদের সাথে নেগোসিয়েশন করতে হবে, যেটা আমরা বললে ওই জিনরা মানবে না। এখন উনি বেশি কথা বলেন না যে কিভাবে কি হয়েছে না হয়েছে, বেশি কথা বলেন নাই। তখন শুধু একটা পরামর্শ দেন, একটা নির্দিষ্ট ডেট দেন, পূর্ণিমার একটা রাত, যে আপনি ওই দিন আসবেন, আপনার স্বামীকে নিয়ে আসবেন এবং আপনারা বাড়ির ওখানে এই যে আঙ্গুল দুটো পুঁতে রেখেছিলেন ওই আঙ্গুল দুটো নিয়ে আসবেন। আচ্ছা এই পরামর্শ দেয় ওই হুজুর। তো সত্যি ওনারা ওই নিয়ে আসে এবং ওনাকেও শিকল দিয়ে বেঁধে আনা হয় ওই বাড়িতে। নিয়ে আসার পরে তখন ওনার স্ত্রীকে বলা হয় যে আমি যখন রাতের বেলা বলবো তখন বাসার বাইরে গিয়ে আপনি দাঁড়াবেন, দেখবেন যে একটা পালকিতে চড়ে কিছু লোক আসছে, আপনার সামনে দিয়ে যাওয়া মাত্র আপনি খুব সুন্দর করে তাকে একটা সালাম দিবেন। আচ্ছা সালাম দেওয়ার পরে ওনারা যেভাবে বলে আপনি সেভাবেই করবেন। তখন সত্যি উনি রাতের বেলা যখন ওই হুজুর ওই মহিলাকে বলে যে আপনি এখন যান, তখন ওই মহিলা গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, মানে ওই লোকের হাজবেন্ড, মানে ওই লোকের স্ত্রী আর কি, যে কসাইয়ের স্ত্রী। তো উনি রাস্তায় গিয়ে দাঁড়ান, দেখেন সত্যি পালকিতে চড়ে একজন লোক আসে এবং পালকিতে 4 জন বেহারাও আছে। তো যখন ওর পাশে আসে উনি খুব সুন্দর করে একটা সালাম দেন। আচ্ছা সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা কথা আসে যে মা ওই আঙ্গুলগুলো আমাকে দিয়ে যাও। ওই যে ওই আঙ্গুলগুলো যেগুলো তিনি তুলেছিলেন, পালকির ভিতর থেকে একটা কথা আসে। আচ্ছা তখন উনি সাহস করে সামনে যান এবং মানে হাতটা বাড়িয়ে দেন যে ওই আঙ্গুল দুটো। তখন উনি মানে ওই ওনার হাত থেকে আঙ্গুল দুটো নিয়ে দেন, কিন্তু ওনার চেহারা দেখায় নাই ওই মানে পালকির মধ্যে থেকেই। আচ্ছা কে আছে ভিতরে চেহারা দেখায় নেই। তখন বলল যে মা এই টাইপের কাজ কখনো করো না। এটা কি পুরুষ কণ্ঠ ছিল না মহিলা কণ্ঠ? পুরুষ কণ্ঠ। মা এই টাইপের কাজ আর কখনো তোমরা করো না, কারণ মানুষ লোভের বশবর্তী হয়ে কখনো কখনো এমন কাজ করে ফেলে যেটা মানুষের সাধ্যের মানে অসাধ্য হয়ে যায় সেটা সমাধান করা, এবং সেটা আমাদের পক্ষেও মানে সেটা কঠিন হয়ে যায়। কারণ মানুষের সাথে মানে জিনদের যে বিষয়গুলো, জিনেরা সাধারণত রাসেল ভাই একরোখা হয়। ওরা কখনো একটা বিষয় যদি কখনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, ওদেরকে ওই সিদ্ধান্ত থেকে কখনো পিছু হটানো যায় না। তখন বললো যে তোমার স্বামী যেই মেয়েটার আঙ্গুল কেটে নিয়ে এসেছিল, আসলে ওই মেয়েটা মানে সদ্য বিবাহিত একটা মেয়ে ছিল। আচ্ছা এবং ওই যে যেই আংটিগুলো তোমরা দেখেছিলে, যে ওই আংটি এবং তার যে গহনাগুলো, ওই মেয়েটা একটা দরিদ্র একটা মানে গোয়ালার মেয়ে ছিল। আচ্ছা মানে তার বাবা তার বাড়ির যেই মানে যত সম্পত্তি ছিল সব বিক্রি করে মানে যে সামান্য সম্পত্তি ওই ছিল সম্পত্তি দিয়েছিল। তখন রাতের বেলা যখন ওই শ্বশুর বাড়িতে যাচ্ছিল তখন ডাকাতদের আক্রমণে নিহত হয়, তার স্বামীকেও মেরে ফেলে এবং ওই মেয়েটাকেও মেরে ওখানে ফেলে রাখে। কিন্তু ওই মেয়েটার সাথে কিছু ভালো জিন ছিল, যার কারণে ওর শরীর থেকে কোনো অংশ মানে কোনো গহনা ওই ডাকাতদেরকে খুলতে দেয়নি। ডাকাতদেরকে ভয় দেখে জিনরা মানে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমার স্বামী ওখানে এসে লোভের বশবর্তী হয়ে যখন কোনো কিছুই খুলতে পারে নাই, তখন ওই আঙ্গুল দুটো কেটে নিয়ে যায়, যেটা ওই জিনেরা পছন্দ করে নাই। কিন্তু তোমার স্বামী অতটা লোভী নয়, যখন জিনেরা বুঝলো তখন মানে তারা কোনো ক্ষতি করেনি। কিন্তু পরবর্তীতে তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে অনেক মানে মানে বেশ ভেজাল দেওয়া শুরু করলো, মানুষকে ঠকানো শুরু করলো। তখন ওই জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার তোমার স্বামীর উপরে অ্যাটাক করে। তো তোমরা আর কখনো লোভ করো না, এই ধরনের কোনো লোভের বশবর্তী হয় না। তখন রাসেল ভাই ওই আঙ্গুল দুটো উনি নিয়ে যান এবং আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। উনি রাসেল ভাই কিন্তু অনেকদিন জীবিত ছিলেন ওই কসাই, অনেক সুস্থ হবে। ওনার সন্তান এখনো আছে, ওনার আত্মীয় স্বজনও এখনো আছে, ওনার স্ত্রীও এখনো জীবিত আছেন। এই ঘটনাটা ওই এলাকায় অনেক মানে প্রচলিত। তো রাসেল ভাই এটাই ছিল এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছেন নিশি। ওরা ঢাকার একটা কলোনিতে থাকে, অ্যান্ড কলোনিটা হচ্ছে আপনার এমন একটা জায়গায় তার আশেপাশে বেশ কিছু পুরনো স্থাপনা আছে এবং একটি বড় কবরস্থান আছে। তো কাহিনীটা হচ্ছে এই কলোনিতে যখন ওরা মুভ করে আসে ফার্স্ট টাইম, তখন ওই পাশের যে কোয়ার্টারটা ওদের থাকতে দেওয়া হয়েছিল
সেটা বেশ কিছুদিন মানে খালি অবস্থায় ছিল। যারা চলে গিয়েছিল তারা থাকার পরে নাকি আরেকটা ফ্যামিলি আসে এবং তারা ওখানে আপনার থাকতে পারে না আর কি, কিছু প্রবলেম ফেস করে এবং কোনো একটা কারণে সামথিং তারা কাউকে বলে না, বাট ওখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যায়, তাদের অন্য জায়গায় দেওয়া হয়। তারপর অনেকদিন ভ্যাকেন্ট পড়েছিল এবং এটার এক্সকিউজেস ছিল যে ওইটার ফ্যাসিলিটিস গুলো ভালো ছিল না, অনেক পুরনো হয়ে গিয়েছে অ্যান্ড নিডস রিনোভেশন, ভেতরে অনেক কিছু, সো এর জন্য অনেকদিন খালি পড়েছিল। যাই হোক, সো নিশির আম্মু গভর্নমেন্ট সার্ভেন্ট, সে তারা ওখানে আপনার মুভ করে ওঠে আর কি, ফ্ল্যাটে যায় তারা। ওদের জন্য ওটাকে ঠিক করে দেওয়া হয়েছিল অনেকটাই। তো ওই ফ্ল্যাটটার ইটা হচ্ছে এমন ঠিক কর্নারে পড়েছে রাসেল ভাই, ডান দিকে গেলে ওই কবরস্থানের অংশ দেখা যায় আর সামনে হচ্ছে ডেড এন্ড। আচ্ছা, ডেড এন্ড এই পাশে, আর যাওয়ার কোনো জায়গা নেই। আর পাশের যে ফ্ল্যাটটা ওখানের সাথে দেখা যাচ্ছে এমন ভাবেই করা যে তাদের সাথে খুব একটা কানেক্টিভিটিও নেই। তো যেহেতু ওরা নতুন গিয়েছে, সে তখন মানে এসএসসি শেষ করে গিয়েছিল, বেশ একটা ফাঁকা সময় ছিল কলেজে যাওয়ার আগ পর্যন্ত, তো বেশ একা থাকতে হতো বাসায়, কারণ ওর বাবা মার মধ্যে বাবা ছিল না আর কি, মা জব করতো, তো বাসায় থাকতে হতো বিশেষ টাইমটাই। তো দেখতো যে ওখানে ওর একটা ইনকিউবাস সিচুয়েশন তৈরি হয়েছে, সবার সাথে ভালো মতন মেশার সুযোগ হতো না এবং ওই অংশটা থেকে আসতো না, খেলতেও আসতো। আচ্ছা, সন্ধ্যার পর বেশ নীরব হয়ে যেত জায়গাটা এবং মানে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করতো এবং কবরস্থানটার দিক তাকালে বেশ উদাসী একটা ভাব মনে হতো ওখানে দাঁড়ায় এবং বেশ হুহু বাতাস চলত, একটা সময় বেশ খুব বাতাস চলত। তো যাই হোক, ওঠার পর কয়েকদিন পরের ঘটনা, একদিন দুপুরবেলা নিশি শুয়ে আছে ওখানে ওই ইসের মধ্যে, বেশ ভর দুপুর। এই সময় মনে হচ্ছে যে ওদের ওই বাসার যে কিচেনটার মধ্যে শব্দ হচ্ছে টুকটাক টুকটাক, মানে কেউ নাড়াচাড়া করছে কিছু। তো বলতেছে যে এরকম সময় কে আসবে এখানে বাসার মধ্যে নাড়াচাড়া, বাসা তো খালি, কেউ নাই। সে উঠে দৌড় দিয়ে কিচেনে যায়, দেখে কোনো শব্দ নাই, মানে পুরা নীরব, নিথর, কোনো শব্দ নেই এবং বাসার অন্য কোথাও কোনো শব্দ নেই। তো চলে এসে এখানে বসে। বিকালবেলা বাসার থেকে বাইরে যায়, বাইরে যে হেঁটে দেখার চিন্তা করে এখানে। তো ওখানে একটু হাঁটতে হাঁটতে সামনে যে অন্য বাসার মানুষ দেখে ওকে ওর বয়সী প্রায় একটা মেয়ে ডাকে, ডেকে বলে তোমরা এখানে নতুন আসছো? বলে হ্যাঁ। তো বলে যে তোমরা ওখানে থাকছো কিভাবে? মানে বললাম থাকছো মানে ওইটা তো অনেক মানে খুবই মানে ভয়ের একটা জায়গা মানে বলে ওই ফ্ল্যাটটাতে সবসময় প্রবলেম হয়, মানে প্রবলেম হয় মানে অনেক মানুষ ভয় টয় পায়, অনেকদিন খালি পড়েছিল এবং আমরাও তো কেউ যাই না ওখানে, এবং ওই বাসায় এখানে একটা ফ্যামিলি আসছিল, তারাও চলে গেছে। বলে কিরকম কি হয়? বলে অনেক কিছু হয়, তোমার এগুলো ভয় দেখাতে চাই না, তোমরা আসছো সাবধানে থেকেও, দোয়াটাও পড়ে থেকে এখানে। তো জিনিসটা তখন চিন্তা করে যে আমি যে দুপুরে শব্দ শুনছিলাম এটা কি আসলে এরকম কিছু রিলেটেড কিনা কে জানে। তো ওরা ওখানে থাকতেছে কয়দিন এবং ওর কাছে একটা ফিলিংস হতো যে রাতের বেলা বাসার সব জায়গায় কেউ হেঁটে বেড়ায় আর কি, আপনার ওই বাসার মধ্যে করিডোর যেখানে ডাইনিং স্পেসটা ওখান থেকে হাঁটে, এরকম শব্দ পেত। ওর মাকে উনি বলছে অনেক সময়, ওর আম্মা বলে যে ক্লান্ত থাকতো, উনি ভদ্রমহিলা আন্টি বলছে যে ঘুমায় যাও, এগুলা কিছু না। তো যাই হোক, এরকম থাকতে থাকতে ও কয়েকদিন পর থেকে দেখা শুরু করে যে ওদের বাসার জানালার কাছে চিল এসে বসে থাকে। দুপুরের পর একটা চিল এসে দাঁড়ায়। চিলটা কিন্তু একটা আনইউজুয়াল পাখি রাসেল ভাই, মানে কবুতর বসা, কাক বসা, চিল বেশ বড়, এবং ও দিয়ে কিন্তু ভয় পাওয়া শুরু করে চিলটাকে দেখে, কারণ চিলটা এরকম চোখ মানে তাড়ি করে দাঁড়ায় থাকে এবং ওখান থেকে উড়ে যায়। এই চিলটাকে দেখে ভয় পাওয়া শুরু করে। তো একদিন রাতের বেলা শুয়ে আছে, ওর ওই জানালার মধ্যে মনে হচ্ছে যে কেউ ঝটঝট করে মানে জানা ঝাপটাচ্ছে, এরকম একটা শব্দ এবং নখের আঁচড়ের মতো শব্দ। তো বেশ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যে ও চিন্তা করে আম্মুকে ডাকবে কিনা, মানে ভয় পায়। আবার চিন্তা করে যেটা কি হচ্ছে কি হচ্ছে, তো জানলার মধ্যে এরকম বাড়ি যায়, টোকা দেয়, দেখে শব্দ নাই। আবার কিছুক্ষণ পরে এরকম হয়। তো এক সময় সে কি করে, খুব অতিরিক্ত কিউরিয়াসিটির থেকে একটু করে জানলাটা খুলে কাটে, তো দেখে যে বাতাস কিছুটা আসছে এবং তারপর কোনো শব্দ নাই। এবং এরপরে যখন ও শোয়ার চেষ্টা করে, দেখে যে ওদের যে কলোনি যে দরজাটা আছে, মানে ওদের রুমের দরজাটার সামনে কোনটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে এবং খুব ভয় পেয়ে ও মানে এক হিসেবে অসাড় হয়ে ঘুমিয়ে পড়ে আর কি। এবং ওর মাকেও বলে যে আমি এরকম, তখন ওর মাকে বলে যে আমি এরকম একটা চিল দেখি। তো সামহাও ওর আম্মু এগুলা খুব একটা কেয়ার করতো না, মানে
এটা রেখে উনি আমলেই আনেন নাই। অনেকে আছে এগুলো আমলে আনে, উনি আমলেই আনেন নাই। এরপর যেটা হওয়া শুরু করলো রাসেল ভাই, ওদের বাসার যে মূল দরজা এটার মধ্যে একদিন রাতের বেলা ধপ ধপ করে মানে কিল মারলো, নক করার মতো। এবং এটা যখন হলো ওর আম্মুও শুনছে, এবং ওর আম্মু উঠে যে গেট খুলে যে ওর সাথে গেট খুলে দেয় কেউ নাই, পুরো সিঁড়ি ঘর নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এবং তখন ওর আম্মু একটু ভয় পায় যে এটা কি হচ্ছে, কে সেখান থেকে এখন কিল মেরে গেল এসে। আর ওর আম্মু তখন বলে যে তুমি দোয়া টোয়া পড়ে ঘুমায়। মানে অ্যাকচুয়ালি উনি যিনি ছিলেন আন্টি, উনিও খুব একটা মানে রিলিজিয়াস মাইন্ডেড না, ওকে তারপরে বলে দোয়া টোয়া পড়ে ঘুমায়। তো এরকম আরেকদিন ও বাসার মধ্যে বসে আছে, তখন মনে করেন যে সন্ধ্যা হয়েছে, ওই দিন আন্টি বাসায় নাই। তো ওরকম ওদের বাসার ওই গেটের মধ্যে ধুপ ধুপ করে শব্দ হয়েছে, এবং ধুপ ধুপ করে যখন শব্দ হয়েছে ওর কাছে মানে কেঁপে উঠছে যে হঠাৎ করে কে এরকম করে কিল মারলো। বাসায় কেউ আসলে স্বভাবত নক করে বা কথা বলে বা একটা ডাকে, এরকম ওদের বাসায় খুব একটা আসেও না মেহমান। ওরা খুব আলাদা ভাবে বাসার মধ্যে থাকে, মানে খুব একটু আলাদা ইনকিউবাস টাইপের বাসা থাকে, কেউ ওদেরকে ডিস্টার্ব করে না, কিল মারতেছে বাসা। তো ও সাহস করে যায় যে ও গেটটা খুলে। গেটটা যখন খুলে ঠিক ওই সময় ওদের যে সিঁড়িতে লাইটটা ছিল, ওইটা একটা বাল্ব, ওইটা একটা মানে বিদ্যুতের একটা স্টার্টিং করে কেটে যায়, লাইট নেই, হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে যায় জায়গাটা। এবং ও তখনই দেখে যে 2 তলার যে সিঁড়ি ঘরের যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গা থেকে মনে থাপ করে কিছু একটা নামলো, কিছু একটা পড়লো সিঁড়ির মধ্যে। পড়েই দেখে যে একটা মানুষের অবয়ব, এরকম লম্বা, এবং তার ডানা আছে, সামথিং লাইক হ্যাজ এ উইং, এরকম একটা পাখির মতো। এবং সে যে পা ফেলে 1 পা 2 পা আসলো, থপ থপ করে শব্দ হয়েছে। এবং এটা দেখে ও আসলে ওর মানে নিজের ইসের ভেতরেই থাকে না, লাইক ও ফেইন্ট হওয়ার মতো পড়ে যায়। ওর যখন মানে হুশ ফেরে তখন দেখে যে ওর মুখের উপর আম্মু আছে এবং অন্য একটা ভদ্র মহিলা। বলে কি হয়েছিল, আম্মু খুব ভয় পায় যে এরকম ব্যাপার, যে সে কিছুটা বলার পরে তখন থেকে ওর একটা নতুন সিনড্রোম শুরু হয়, সে ভয় পেতে থাকে। তার শুধুই মনে হয় যখনই রুমে শুয়ে থাকতো মনে হচ্ছে কেউ একজন আসতেছে। তো ওর আম্মু ওদের বাড়ি থেকে একজন মানে দেশ থেকে একজন খালাকে নিয়ে আসে, আন্টিকে ওর সাথে রাখার ব্যবস্থা করে যাতে একলা না থাকতে পারে। তারপরও সে কখনো একা থাকতে পারতো না, সবসময় ওর ওই বসা রাখতো। সো এরকম পয়েন্টে তখন ওর ওর আম্মু খোঁজ খবর নেয়, ওদের অফিসের বলে কলিগকে যে এরকম। তো তার মধ্যে একজন বলে যে আপনার বাসায় নিশ্চয়ই কিছু হয়েছে, আপনার মেয়েকে আমরা একটু দেখবো। উনি এসে দেখেন, উনি দেখে বলে যে আপনার মেয়ের উপর তো একটা খারাপ জিনিসের নজর পড়ছে, ইটস লাইক মানে জিন আর কি, যেটা নজর পড়ছে, এবং তাকে ট্র্যাক করে আপনার এরকম রাখা উচিত না। সম্ভবত এই বাড়িটাই কোন একটা ব্যাপার আছে, এই ফ্ল্যাটের মধ্যে কোন একটা ব্যাপার আছে, এবং তাকে নিয়ে আপনার ঝাড়ফুঁক করে এবং কিছু দেয়, মানে কিছু রেমিডিস দেয় আর কি। এবং আস্তে আস্তে হয়ে যায়, এবং ওর আম্মু তখন অ্যাপ্লাই করে বাসাটা থেকে চলে যাওয়ার জন্য। ইন দ্য মিন টাইম ওকে অলরেডি সরাই ফেলে, ওর এক আন্টির বাসা রাখে, এবং অনেকদিন পর্যন্ত সেটাতে ভুগছিল সে প্রায় এরকম। তো এখন বড় হয়ে গেছে অনেকটাও, বিয়ে হয়েছে, বিয়ের পর আস্তে ধীরে জিনিসটা অনেকটা কমে গেছে আর কি, এখন আর এতটা সে এটা ফেস করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার যে নানা বাড়ি আর কি, রাজশাহী জেলার বেলগাছি এলাকার ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে কফিল উদ্দিন। সেটা মানে 18-19 বছর বয়সী এক তরুণ যুবক ছিল। ওর আবার শখ ছিল যে মানে মুরগি পালা। এর মধ্যে মানে যারা গ্রামে থাকেন বা যারা মুরগি মানে গ্রামে যারা মুরগি পালেন, খেয়াল করবেন রাসেল ভাই যে অনেক সময় দেখা যায় কিছু রাতে মানে সারাদিন ঘোরাঘুরি করার পরে মুরগিগুলো ঠিক মানে বাসায় নেয়, অনেক সময় গাছে থাকে। আচ্ছা, অনেক সময় গাছে থাকে, ওরা খোপের মধ্যে আসে না। আচ্ছা আচ্ছা, সুন্দরবনে দেখেছি মুরগি গাছে। তখন অনেক কষ্ট করে ওই গাছ থেকে নামিয়ে আনতে হয় ওদের। তখন ওর কিছু মুরগিগুলো গাছে থাকতো। ওই তখন করতো কি, রাতের বেলা ওই লাইট নিয়ে টর্চ নিয়ে, তখন আসলে যে 5 ব্যাটারি টর্চ ছিল, করতে চায় না, টর্চ নিয়ে তখন ওই গাছে গাছে লাইট মারতো যে কোন গাছে মুরগি। ওর বেশ কিছু গাছ ছিল, ওই গাছের মধ্যেই কোনোটাতে পাওয়া যেত। আচ্ছা, এরকম 3-4টা মুরগি কখনোই ভাই ধরে নিয়ে আসতে হতো প্রতিদিন রাতের বেলা, সন্ধ্যার পরে। তো রাসেল ভাই এরকম প্রতিদিন ঘটতে থাকে। একদিন কি হয় রাসেল ভাই, যখন
একটা গাছে টর্চ মারে, দেখে হ্যাঁ মুরগি আছে, কিন্তু হঠাৎ করে মনে হলো গাছের উপরের ডালে কি যেন চোখ জল জল করছে কিছুর একটা। তো যখনই আবার লাইটটা ওদিকে ঘুরিয়েছে, চোখ যেখানে জল জল করে ওদিকে ঘুরিয়েছে, সাথে সাথে সে দেখে যে না ওখানে কিছু নাই। তখন মনে হচ্ছে হয়তো সে ভুল দেখেছে। কিন্তু যখন রাসেল ভাই লাইটটা বন্ধ করে দিয়েছে, হঠাৎ তার মনে হয়েছে উপর থেকে একটি সাপ মানে উড়ে এসে তার গলা পেঁচিয়ে ধরেছে। আচ্ছা, সে তো মারাত্মক ভয় পেয়ে যায় এবং হাত দিয়ে ওই সাপটা মানে প্যাঁচ খুলে, গলা থেকে প্যাঁচ খুলে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, ছুঁড়ে ফেলেই দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বলে যে মানে সাপ আমার গলা পেঁচিয়ে ধরেছিল। তোর বাসা থেকে বলে যে ও কিছু না, এটা মনের ভুল, এটা বলে। কিন্তু ওর সাংঘাতিক মানে খুব ভয় পায় এবং ওর জ্বর চলে আসে। তো যাই হোক রাসেল ভাই ওই হুজুরের ঝাড় ফুঁকে ওর মোটামুটি সুস্থ হয়ে যায়। আচ্ছা, কিন্তু আর একটা সমস্যা রাসেল ওর সাথে ঘটতে থাকে। ও রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে ওঠে, যে সাপ সাপ বলে চিৎকার করে ওঠে। কি সাপ বলে যে আমার মনে হচ্ছে আমার বিছানার চাদরের নিচ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে। আচ্ছা, তখন বাসার লোকজন আসে, এসে ভালো করে লাইট টাইট দিয়ে দেখে যে না, ঘরে তো কোনো সাপ নেই। তখন বলে যে এটা হলো মনের ভুল, ওই যে সাপ পেঁচিয়ে ধরেছে মানে মাথার মধ্যে ওই বিষয়টা কাজ করছে, এজন্য সবসময় মনে হয় যে ওর মানে সাপ ওর তাড়া করছে। আচ্ছা, তো এরকম রাসেল ভাই প্রায় রাত্রেই ও মানে এরকম চিৎকার চেঁচামেচি করতো সাপ সাপ বলে, কিন্তু বাড়ির ঘরের লোকজন যেত না কোনো সাপ নেই। একদিন রাসেল ভাই মানে সত্যি সত্যি মানে সে যখন চিৎকার করছে, বাড়ির লোকজন মানে প্রতিদিন একই ঘটনা দেখতে দেখতে মানে তারাও বিরক্ত হয়ে গেছে। তো ওদিন বেশ রাগ করেই তার ঘরে ঢুকেছে। আচ্ছা, ঢোকার পরে রাসেল ভাই দেখে ওর সারা ঘর মানে ছোট ছোট মানে ছোট সাপ, ওই আকৃতির সাপ কিন্তু মোটা, ছোট। ও সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, ও চিৎকার চেঁচামেচি করছে। তো যখনই লোকজন চলে আসে, তখনই হঠাৎ করে ওই সাপগুলো অদৃশ্য হয়ে যায়। তখন বুঝতে পারে যে না, আসলে এটা ওর মনের ভুল ছিল না, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। তখন এরা একটা ভালো একজন মানে আলেমের সঙ্গে সলা পরামর্শ করেন, এবং আলেমরা তখন ওই আলেম উনি বলেন যে আসলে কিন্তু আসলে আমাদের কিন্তু মানে শরীয়তে বলা আছে এবং আমাদের অনেক মুরব্বীরা এটা পরামর্শ দেন, রাতের বেলা কখনো গাছে টর্চ না মারতে। আচ্ছা, ও সময় কিন্তু অনেক অশরীরা ওইখানে বিশ্রাম করে। তো ও করতো কি প্রতিদিন টর্চ মারতো, তো ওদের খুব বিরক্ত হতো। তো ওর প্রতিনিয়ত এরকম বিরক্ত করেছিল দেখেই ওরা কিন্তু ওকে ভয় দেখিয়েছিল। আচ্ছা, কিন্তু রাসেল ভাই ওই হুজুরের পানি পড়া এবং ঝাড় ফুঁকে কিছুটা সে সুস্থ হয় বটে, কিন্তু ওর মনের ভিতরে একটা মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে ও রাতের বেলা যখন হেঁটে আসতো, ও বারবার খালি পিছনে তাকাতো। ওর খালি মনে হতো যে ওর পিছনে মনে হয় কোনো সাপ ফলো করছে তাকে। ও এক পা আগাতো আর পিছনে তাকাতো, এক পা আগাতো এবং পিছনে তাকাতো। এই যে ওর মনের ভয়, এই ভয়ে আস্তে আস্তে খুব সে মানে শুকিয়ে যেতে থাকে এবং একটা সময় রাসেল ভাই সে মারা যায়। আচ্ছা, তো এটা রাসেল ভাই ছোট্ট একটা ঘটনা যদিও, কিন্তু এখানে আমাদের কিন্তু একটা শিক্ষণীয় আছে। আমরা কিন্তু অনেক সময় রাতের বেলায় এভাবে বিনা প্রয়োজনে গাছে টর্চ মারি, আসলে এটা কিন্তু উচিত না। যাই হোক, আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে ঘরের মধ্যে সাপ ঘুরে বেড়ানোর ব্যাপারটা, এবং এটা যদি আপনি ঘুম ভেঙে উঠে দেখেন তাহলে আপনিও ভয় পাবেন। যদি মনে হয় পিঠের নিচ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। এইটা আমি তো সবসময় স্বাস্থ্যবাহী ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা, কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4 তলাতে তারা ভাড়া নেয় এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডকে মাঝে মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি, মানে যে ভাইয়াটা তার হাজবেন্ড তিনি MBBS ডক্টর আর কি। তো রাস্তায় ঘটনার দিন আর কি আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে রাসেল ভাই ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ঠেলা ভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না।
তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা, সোজা গেলে আপনার ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের 2জন থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু ওঠার পরে তারা ওই বাসায় থাকে নাই। ওঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা সাড়ে 7টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায় আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থায় হঠাৎ করে একটা কঠিন হাসির শব্দ পেলেন, কে জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তুমি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা, এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতেই উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হতে পারে যে খারাপ কিছু ভাবছিল, কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো ছিল। আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল, কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবেন, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় আছে, সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে থপ 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 করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারের ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে একদম ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা, তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না, বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা, তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাত্রেবেলার ঘুম বা এটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানিতে আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত। বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। আর এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা, এসে প্রতিদিন রাত্রেবেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাত্রেবেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপতে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করবো। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে। তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবেই ভাইয়া এই বিষয়ে কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে আচ্ছা, একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস, আমি একজন পরিচিত কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা,
তো হাসবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলো দেখতে? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যায়। রান্নাঘরে যে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720টা তাবিজ মানে আজকের কথা, এটা কিছুদিন আগের। 720টা তাবিজ খুঁজে পায় এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো এবং তাবিজগুলোর সাথে বাচ্চার ছবি, সেই বাচ্চার ছবি। আচ্ছা। এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? বলে আমি হ্যাঁ এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না, আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ের বাসা, তো ভাইয়ের বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা। ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বলে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী। আচ্ছা। তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009-এর ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আযান পর্যন্ত থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে, হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক 3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভেঙে আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে চেনে চেপে ধরলো। আমি পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করা অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থা আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে যিনি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালে ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি আবার বলে যে আপনারা এই বাসায় থাকেনি না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান এই জিনিসপত্র। ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছুই তেমন পায় নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে কেন কে করতো রাসেল ভাই? এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই 2 জনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। 2 জনের যখন তারা এই বাসা একসাথে 2টা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভাড়া হয়নি। আর 2009 থেকে এখন পর্যন্ত ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা? এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল, এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে 2টা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করছে, ওই বাসায় নেওয়া হয়েছে। আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। 2টা জিন একসাথে কোইনসাইড করে তাদের 2 জনকে এখানে পাঠানো হয়েছিল। এটা ছিল আসলে ঘটনা। অনেক ধন্যবাদ আলী।
আবারও লিসেনারদেরকে শুভেচ্ছা। তো আজকে এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আপনারা অনেকেই বিভিন্ন সময় ভূতভেপা এর আগে শেয়ার হয়েছিল, যে জাপানের সুইসাইড ফরেস্টের গল্প, মাউন্ট ফুজিয়ামা পর্বতের পাশে যে সুইসাইড ফরেস্ট, অনেকেই সেখানে যান, ভয় পান, সুইসাইড করেন। তো আজকে আমি আমার রাজবাড়ী জেলার একটা সুইসাইড গার্ডেনের কথা বলবো, যেখানে অনেকেই গিয়েছেন, সুইসাইড করেছেন, এমনকি আমি নিজে গিয়েও দেখে এসেছি কিছুদিন আগে ভাই। তো জায়গাটা রাজবাড়ী জেলার সর্বশেষ যে উপজেলা, কালুখালী উপজেলা, সেখানে একটা গ্রামের যে জায়গাটা আসলে বাগানটা জামালের বাগান হিসেবে পরিচিত। আসলে ওই বাগানের মালিকটা জামাল না, জামাল নামে একজন ভদ্রলোক ছিলেন। তো ওনার পরিবারের সাথে একটু রাগারাগির একটা পর্যায়ে উনি ওই বাগানে গিয়ে সুইসাইড করেন, ভোরের দিকে গিয়ে উনি সুইসাইড করেন ওখানে। তো সকালে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না, ঘটনাটা 2005 সালের ঘটনা, তো অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যাচ্ছিল না, তখন ওই বাগানে খুঁজতে যান যে বাগানে কি কোনো রাগ করে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা বা সে ঘটিয়েছে কিনা। সত্যি গিয়ে দেখেন যে হ্যাঁ, সে ঝুলছে ওখানে। বাগানের সবচেয়ে বড় মোটা যে গাছটা ছিল, ওই গাছের ডালে উনি ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিলেন। তো লোকজন আসলে ওই সময় তাড়াহুড়া করে, তার বাবা মা কান্নাকাটির কারণে পুলিশ ডাকবে কখন, তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে এসে যে এখনো বেঁচে আছে কিনা, মানে আবেগের জায়গা থেকে আর কি, যেটা করে আর কি। তো পরে লাশটা নিয়ে আসে, কিন্তু ততক্ষণ তো মারা গেছে। পরে পুলিশ লাশ নিয়ে যায়, তাদের নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে তাকে দাফন করা হয়। কিন্তু প্রবলেম হয় ভাই, এই জামাল পরবর্তীতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন সময় দেখা যায়। প্রথম দেখা যায় তার পরিবারেই, এবং মাঝে মাঝে দেখা যেত যে জামাল তার কবরের উপরে ঠিক কাফন পরা নিজের কবরের উপর বসে বসে কান্নাকাটি করছে। অনেকেই ওই এলাকায় দেখেছে, এলাকায় যারা শুনছেন এখন তারা এই জিনিসটা হয়তো তারাও জানেন। তো এখানে মারাত্মক যে ব্যাপারটা হয় রাসেল ভাই, জামালের 5 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই 5 জন ঘনিষ্ঠ বন্ধুর একে একে প্রত্যেকে কিন্তু সুইসাইড করেছে। প্রথম যিনি ছিল, উনি একদিন রাতের বেলা দেখে যে কে যেন দরজা ধাক্কাচ্ছে। তো দরজা খোলার পরে দেখে জামাল দাঁড়িয়ে আছে। জামাল বলে, চল আমার সাথে ওই বাগানে যাই। তখন বলে, আমি বাগানে যাবো কেন? এরকম এক কথায় দুই কথায় মানে অজ্ঞান হয়ে পড়েছে তো ওই লোকগুলো, ওর বন্ধুরা। এবং ওদের মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে বিষয় কাজ করতো, সেটা হলো যখনই জামালকে যে রাতে ওরা দেখতো, প্রত্যেকেই ওদের মধ্যে সুইসাইড করার প্রবণতাটা বেড়ে যেত। এবং এইভাবে ওরা বিভিন্ন সময় পরিবারের সবার সামনে কোনো কারণ নাই তাকে হাতে দড়ি নিয়ে যাচ্ছে, কে কোথায় যাস? যাই আমি বাগানে। কি করে? কেন বাগানে? কেন? ওই বাগানে যাচ্ছিল সুইসাইড করার জন্য। তখন লোকজন অনেক কষ্ট করে তাকে ধরে রেখে দিত। যে এইভাবে এই 5 জনই সুইসাইড করে। তো রাসেল ভাই, আমি ওখানে গিয়েছি, ওই বাগানটা দেখেছি। ওখানে মোটা মোটা যে গাছগুলো ছিল, আসলে ওই জায়গাটা খুবই একটু ভয়ঙ্কর জায়গা আর কি। তো মোটা মোটা গাছ এখন কেটে ফেলেছে, যেহেতু মানুষ অনেক ভয়টাই পেত। এখনো লোকে মানে দিনের বেলা ওখানে পারতপক্ষে লোক যায় না। মানে আমাকে রাজবাড়ির যে বহুত টিমের সদস্যরা আছে, ওরা আমাকে নিয়ে গেছিল, আমি ওখানে দেখে এসেছি। এবং গিয়ে আমার নিজেরই গা ছমছম করেছে। সত্যি কথা, আমার ভয় পেয়েছিল আমি আবার আমার মধ্যে আবার সুইসাইড করার প্রবণতাটা জাগে কিনা। আল্লাহর রহমতে মানে আমার হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই এলাকার ওই বাগানটা মানে জামালের বাগান হিসেবে পরিচিত।